আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা। তো তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই ক্লাসটি করার পরে যদি তোমাদের মনে হয় তোমাদের আরও এক সেট বাংলার প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে। তোমাদের জন্য আমি আরও এক সেট বাংলার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বর প্রশ্ন আসতে চলেছে। একবার দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেটা থাকছে নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি, ভাবার্থ, সারাংশ, শব্দ, পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য, বিশেষণ, সর্বনামের বিস্তারিত আলোচনা, এইগুলো থাকছে তোমাদের সিলেবাসে। এবার আমরা দেখে নেব তোমাদের কোন কোন টাইপের কত নম্বরের প্রশ্ন থাকতে চলেছে। দেখো তোমাদের গল্প থেকে একটা এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন, একটা রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের, মোট 7 নম্বর। ঠিক একইভাবে কবিতা থেকেও 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের একটা প্রশ্ন এবং একটা 5 নম্বরের প্রশ্ন, মোট 7 নম্বর। প্রবন্ধ থেকেও ঠিক একইভাবে 7 নম্বরের প্রশ্ন থাকছে, চিঠি থেকেও 7 নম্বর প্রশ্ন থাকছে, সহায়ক গ্রন্থ থেকেও 7 নম্বর প্রশ্ন থাকছে। শুধুমাত্র প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ব্যাকরণে গিয়ে, সেখানে থাকছে 2টো এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5 নম্বর। এইভাবে তোমাদের এই যে 40 নম্বর, সেই 40 নম্বরটা ডিস্ট্রিবিউট তোমাদের এইভাবে হবে। তাহলে এবার আমরা দেখে নেব আমাদের প্রশ্ন উত্তরগুলো ঠিক কেমন হতে পারে। তো দেখে নাও, প্রথমে কি আছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। তখন সে জিজ্ঞাসা করিল তোমার বয়স কত? উত্তরের শ্রোতা জানিয়েছে কত বছর, 5-7 বছর নাকি 7-8 বছর নাকি 10-11 বছর নাকি 9-10 বছর। উত্তর হবে 10-11 বছর, গ, এটা হচ্ছে সঠিক উত্তর। 1.2 ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ব্যথিত গন্ধ আছে কোথায়? তো এটা হচ্ছে গ, যেটা সঠিক উত্তর। দেখো, কিশোরের পায়ে দলা মুখা ঘাসে আর লাল লাল বটের ফলে। 1.3 দেখো, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিঃসৃতি দিতে সক্ষম হয়েছিলেন কে? উত্তর হবে কবি ইকবাল। 1.4 দেখো, ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন, এটা কে হবে? উত্তর হচ্ছে ক, মিস্টার ইটি স্টার্ডি। 1.5 ছিরি হলো একটি, এটা হচ্ছে খ, অর্ধ তৎসম শব্দ। 1.6 যে কেউ একটি, এটা কি হচ্ছে? একটা হচ্ছে যৌগিক সর্বনাম। 1.7 দেখো, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানোর যন্ত্রটির নাম হচ্ছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে অরনিথান। বোঝা গেল? এবার দেখো 1 নম্বরের যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো এবার দেখো, কম বেশি 15টি শব্দ লিখতে হবে। উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা? উত্তর লিখবে উর্দুর সঙ্গে ফার্সি ভাষার মূল সুরটি বাঁধা। 2.2 যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, কোন উঠোনে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে? উত্তর লিখবে আবহমান কবিতায় কবি লাউ মাচার পাশে উঠোনে গিয়ে দাঁড়ানোর কথা বলেছেন। 2.3 দেখো, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পথলেখক মনে করেন? উত্তর লেখো, স্বামীজির মতে তার প্রিয় শিষ্যা নিবেদিতার পক্ষে মিস মুলারের সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পথলেখক মনে করেন। এবার দেখো 2.4 রাধারানী তখন বিষণ্ণ বদনে সকলের কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল, সকাতরে বলিল, মা এখন কি হবে? উত্তরে রাধারানীর মা কি বলেছিলেন? উত্তর লিখবে, উত্তরে রাধারানীর মা বলেছিলেন, জনৈক সহৃদয় ব্যক্তিটি তাদের এমন করুণ অবস্থা জেনেই তাদের সাহায্য করার উদ্দেশ্যে টাকা দিয়ে গিয়েছিলেন। 2.5 দেখো, সেখানে যাওয়া আসা অত্যন্ত কঠিন। নিম্নরেখ পদটি কী ধরনের বিশেষ্য? উত্তর লিখবে পদটি ক্রিয়াবাচক বিশেষ্য। 2.6 আগন্তুক শব্দ বলতে কি বোঝো? উত্তর লিখবে আগন্তুক শব্দ হলো অতিথি বা বাইরের থেকে, বিদেশ থেকে এসেছে এমন। কৃতঋণ শব্দের অর্থ যা ধার নেওয়া হয়েছে। বাংলা ভাষার বহিরাগত বা লব্ধ শব্দগুলি হলো আগন্তুক শব্দ। 2.7 পঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর লিখবে পঙ্গু ক্রিয়ার উদাহরণ হলো বটে, নয়, আছে প্রভৃতি ক্রিয়াগুলি হলো পঙ্গু ক্রিয়া। ছেলেটি বুদ্ধিমান বটে, এই উদাহরণে বটে ক্রিয়ার কাল বদলানো যায় না। ঠিক আছে, এবার দেখো 2.8
মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। কোন বিপদের আশঙ্কা করেছেন? উত্তর লিখবে বক্তা তথা শঙ্কু কভার্স উধার হয়ে যেতে পারে, এই বিপদেরই আশঙ্কা করেছেন। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এবার প্রথম যে প্রশ্ন আছে, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি? প্রসঙ্গত বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন অভিমত ব্যক্ত করেছেন? উত্তর লিখবে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব্য সৃষ্টি নামাঙ্কিত প্রবন্ধ থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষাকে লেখকেরা বিশেষ মর্যাদা দিয়েছেন তার মনে হয়েছে। সংস্কৃত ভাষার একটি নিজস্ব শক্তি রয়েছে, সে অন্যের উপর নির্ভরশীল নয়। কোনো নতুন চিন্তা অনুভূতি যখন আমাদের মনের মধ্যে উপস্থিত হয়, তখন সংস্কৃত ভাষা আপনা থেকেই নিজের শক্তি ভাণ্ডার থেকে বেরিয়ে আসে। এই ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট উন্নত। নতুন শব্দ নির্মাণে সংস্কৃত ধাতুপত্রয় ও উপসর্গের ব্যবহার হয়, তাই প্রাবন্ধিক এই ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। বস্তুত ইন্দো ইউরোপীয় ভাষার অন্যতম শাখা হলো ভারতীয় আর্য। এই ভাষা থেকেই সংস্কৃত বা বৈদিক ভাষার সৃষ্টি। এই ভাষা ছিল স্বয়ংসম্পূর্ণ, তাই প্রাবন্ধিক লিখেছেন সংস্কৃত কি স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে সংস্কৃত কারো কোনো আপত্তি নেই। এই কারণ বিশ্লেষণে তিনি জানিয়েছেন, প্রথমত কারণগুলো দেখো, সংস্কৃত ভাষায় বিদেশি শব্দ গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তার পরিমাণ খুবই কম। দ্বিতীয়ত, সংস্কৃত অন্যের থেকে ধারণা নিয়ে নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে রেখেছে, কি অমূল্য রতন তার আছে, এই থেকে এটা কিন্তু বোঝা গেছে। কিন্তু বর্তমান যুগে ইংরেজি আত্মনির্ভরশীল নয়, কারণ প্রথমত আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি। দ্বিতীয়ত, পাঠান মোগল যুগের আইন আদালত খাজনা খারিজ করার সময়ে প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দকে আমরা নিয়েছি। তৃতীয়ত, পরবর্তী যুগের ইংরেজদের কাছ থেকে যথেষ্ট শব্দ গ্রহণ করা হয়েছে। এইভাবেই অন্য ভাষার উপর নির্ভরশীল হওয়া বাংলাকে স্বয়ংসম্পূর্ণ বলা চলে না। আবার ইংরেজি ভাষায় প্রচুর পরিমাণে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শব্দ প্রবেশ করেছে, তাই একে স্বয়ংসম্পূর্ণও বলা চলে না। তো এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি উত্তরগুলো পড়ছি না, তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি। তোমরা এই উত্তরগুলো একবার টুকে নিও। তোমাদের যদি পিডিএফ দরকার হয় তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে চলে আসবো। এছাড়াও তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন দরকার হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। 3.2 দেখো, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুটন করেছেন তা আলোচনা করো। তো এর উত্তরটা তোমরা দেখে নাও, এটা সৈয়দ মুস্তফা আলী রচিত নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তো এর উত্তরটা আমি স্ক্রল করে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা এই উত্তরটা একবার দেখে নাও। মাঝখানে এইসব কোটেশনগুলো তোমাদের দিতে হবে। হ্যাঁ, আমি চাইলে তোমাদের এই পিডিএফগুলো কিন্তু দিয়ে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এইভাবে তোমরা উত্তরটা লেখা শেষ করবে। আমি তারপরে পরের প্রশ্নে চলে যাচ্ছি। কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। পৃথিবীর কোনো পথ এ কন্যেরে দেখেনি কো। উদ্ধৃতাংশে কোন কন্যার প্রসঙ্গ রয়েছে? পৃথিবীর কোন পথ তাকে দেখেনি বলে কবির মনে হয়েছে এবং কেন? পৃথিবীর কোন পথ তাকে দেখেনি বলে মনে হয়েছে, ঠিক আছে? তো দেখো উত্তরে তোমরা যেটা লিখবে, এটা জীবনানন্দ দাশের আকাশের সাথে তারা কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে কন্যা বলতে কবি বঙ্গ প্রকৃতিতে নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যার কথা বলেছেন। বাংলার সন্ধ্যা অনাড়ম্বর বৈভবহীন, কিন্তু কবির চোখে তার রূপসী কেশবতী কন্যারূপে প্রতিভাত হয়েছে। তো এরপরে যে উত্তরটা আছে একবার তুমি দেখে নাও, আমি স্ক্রল করে নিচ্ছি, আমি আর পড়ছি না, পড়লে ফালতু ভিডিওর লেন্থটা বড় হচ্ছে, তোমাদের সময়টাও বেশি লাগছে। তোমরা তার থেকে যেখানে দরকার সেটা পজ করে তোমরা টুকে নাও। এছাড়া তো আমি বললাম তোমাদের জন্য পিডিএফ আমি প্রোভাইড করবো। 4.2 নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখবাসী না হওয়ার কারণ কি? তো এর উত্তরটাও তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এর উত্তরটা কী হতে পারে, ঠিক আছে? ভালো করে দেখে নাও এবং পজ করে টুকে নাও। এবার দেখো পরেরটা, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ? তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান? কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন? তো এর উত্তরটা একবার দেখে নাও। এটা কাকে উদ্দেশ্য করে? তার শিষ্যা মিস নোবেলকে উদ্দেশ্য করে এই পরামর্শ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তোমরা নিশ্চয়ই এটা পড়েছো। এর উত্তরটা একবার কী করে গুছিয়ে লিখবে সেটা ভালো করে তোমরা এখানে দেখে নাও। এবার দেখো পরের প্রশ্নে চলে আসছি 5.2। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। কোন প্রসঙ্গে পত্রলেখক প্রশ্নধৃত উক্তিটির অবতারণা করেছেন? প্রসঙ্গ উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তার স্নেহশীলতার প্রকাশপত্রে কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। তো এর উত্তরটাও তোমরা দেখে নাও।
এই উত্তরটাও তোমাদের আমি পড়ে শোনাচ্ছি না। এ দেখো বিভিন্ন পয়েন্টে আছে, প্রথমত, তারপরে দ্বিতীয়ত, এগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তৃতীয়ত, ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এবার 6 নম্বরে আমরা প্রশ্নে চলে আসছি। দেখো 6 নম্বরে কি আছে, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ার কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কীভাবে উদ্ধার করলেন? তো এই উত্তরটাও ভালো করে একবার দেখে নাও, ঠিক আছে। এর উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল করছি যাতে তোমাদের ভিডিওটা পজ করতে সুবিধা হয় এবং খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে সুবিধা হয়, ঠিক আছে। মাঝে মাঝে এইসব কোটেশনগুলো তোমাদের দিতে হবে। এইসব কোটেশন দিলে লেখার যে তোমরা যেটা লিখছো সে লেখাটা আরেকটু ভালো হবে, ঠিক আছে। এবার দেখো 6.2 চলে আসছি। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র এবং নির্লোভ মানসিকতার পরিচয় কীভাবে প্রস্ফুটিত হয়েছে? এর উত্তরে তোমরা কি লিখবে? প্রশ্নের এই অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য গল্পে তৎকালীন সমাজ জীবনের যেমন ছাপ পড়েছে, তেমনই এক সর্বহারা মা মেয়ের সংগ্রামী সজ্জীবনের পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। এরপরে আমি এই উত্তরগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি, একবার তোমরা এই পজ করে এই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। আস্তে আস্তে আমি স্ক্রল করছি যাতে তোমাদের সুবিধা হয়। পুরোপুরি এরকম করে প্যারাগ্রাফ চেঞ্জ করে করে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে হবে।